নমস্কার, কম্পিউটেশনাল হাইড্রোলিক্সের এই আলোচনায় আপনাদের স্বাগত। আজ আমরা ফাইনাইট ভলিউম মেথড বা এফভিএমকে এমন একটা সহজ আর মজার উপমার সাহায্যে বুঝব, যেটা একবার শুনলে আর ভোলা প্রায় অসম্ভব। বেশ, তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে একবার ভাবুন তো, একটা নদী মানে ঠিক কি? এটা কিন্তু শুধু বয়ে চলা জলের স্রোত নয়, এটা একটা বিশাল, শক্তিশালী আর ইনক্রেডিবলি জটিল একটা সিস্টেম, যার মতিগতি বোঝা কিন্তু মোটেও সহজ কাজ নয়। এই প্রশ্নটাই কিন্তু সব কিছুর মূলে। ধরুন, বন্যা কখন আসতে পারে, বা কোন সেচ ব্যবস্থাটা সবচেয়ে ভালো কাজ করবে, কিংবা একটা বাঁধ ভেঙে গেলে কি ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে, এই সব কিছুর উত্তর জানতে হলে নদীর এই বাস্তব রূপকে আমাদের এমন একটা ভাষায় নিয়ে আসতে হবে যা একটা কম্পিউটার বুঝতে পারে। আর সত্যি বলতে, এখানেই কিন্তু আসল চ্যালেঞ্জটা। তো এই বিশাল সমস্যার সমাধানটা কি? এখানে আসছে আমাদের আজকের হিরো, ফাইনাইট ভলিউম মেথড বা সংক্ষেপে এফভিএম। চলুন দেখি এই পদ্ধতিটা কিভাবে একটা বিরাট জটিল নদীকে অনেকগুলো ছোট ছোট সহজ হিসাবে ভেঙে ফেলে। দেখুন, ব্যাপারটা যতটা জটিল শোনাচ্ছে ততটা কিন্তু নয়। এফভিএম এর সবচেয়ে মজার দিক হল এর সরলতা। এটা কিন্তু নদীর জলের প্রত্যেকটা অণুর পেছনে ছোটে না। তার বদলে এটা কি করে, পুরো নদীটাকে ছোট ছোট নির্দিষ্ট এলাকা, যাকে আমরা বলি কন্ট্রোল ভলিউম, তাতে ভাগ করে নেয়। আর প্রত্যেকটা এলাকার জন্য শুধু একটাই সহজ হিসাব রাখে, কতটা জল ঢুকলো আর কতটা বেরোলো, ব্যাস। চলুন বিষয়টাকে আরও সহজে বোঝার জন্য একটা গল্প বলি। গল্পের নাম চৌকিদারের খাতা। ভাবুন, বন্যার সময় একটা বিশাল এলাকাকে অনেকগুলো চৌকিদারের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। প্রত্যেক চৌকিদারের দায়িত্বে তার নিজের একটা ছোট প্লট। তাদের কাজ কিন্তু খুব সহজ, একটাই কাজ, তাদের একটা খাতায় শুধু লিখে রাখা যে তাদের এলাকায় কতটা জল ঢুকছে আর কতটা বেরিয়ে যাচ্ছে। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? দেখুন, পদ্ধতিটা ঠিক এরকমই। স্টেপ 1, পুরো নদীটাকে একটা গ্রিডের মতো ছোট ছোট বর্গে, মানে আমাদের কন্ট্রোল ভলিউমে ভাগ করা হলো। এটা হলো চৌকিদারদের মধ্যে জমি ভাগাভাগি। স্টেপ 2, প্রত্যেক চৌকিদার, মানে আমাদের কম্পিউটেশনাল মডেল, তার নিজের বর্গের জন্য শুধু একটা সহজ প্রশ্নের উত্তর খুঁজছে: আমার এলাকার ভেতরে জলের মোট পরিবর্তনটা ঠিক কতটা হলো। আর এই যে দেখছেন, এটাই হলো এফভিএম এর মূল মন্ত্র, এর গোল্ডেন রুল। সমস্ত জটিল গণনার পেছনে কিন্তু এই একটাই সহজ নীতি লুকিয়ে আছে। আমাদের চৌকিদার তার খাতায় শুধু এইটুকুনি লেখে। ভাবা যায়, এই সাধারণ নিয়মটাই পুরো সিস্টেমটাকে চালাচ্ছে। একদম ঠিক। এর মূল ভিত্তি হল ছোট ছোট জায়গার মধ্যে মোট বদলের হিসেব রাখা, প্রত্যেকটা কণার পেছনে ছোটা নয়। এই কনসেপ্টটা মনে রাখা কিন্তু খুব জরুরি। বেশ, গল্পটা তো আমরা বুঝলাম, কিন্তু একজন ইঞ্জিনিয়ার হিসেবে খাতায় কলমে, মানে বাস্তবে, এই চৌকিদারের খাতাটা কিভাবে ভরা হয়, চলুন এবার সেই ধাপগুলো দেখে নিই। এই টেকনিক্যাল ধাপগুলো কিন্তু আমাদের চৌকিদারের কাজের সাথে হুবহু মিলে যায়। দেখুন, ডোমেইন ডিসক্রিটাইজেশন মানে আর কিছুই না, চৌকিদারদের জন্য জমি ভাগ করে দেওয়া। ইকুয়েশন ইন্টিগ্রেশন মানে হল সেই গোল্ডেন রুলটা প্রয়োগ করা: ভেতরে বদল ইজ ইকুয়ালস টু যা ঢুকলো মাইনাস যা বেরোলো। ফ্লাক্স ডিসক্রিটাইজেশন মানে হল চৌকিদার মেপে দেখছে ঠিক কতটা জল কোন দিক দিয়ে এলো আর গেল। আর শেষে সিস্টেম সলভ করা মানে হল সব চৌকিদারের খাতা থেকে পাওয়া তথ্য একসাথে মিলিয়ে পুরো এলাকার আসল অবস্থাটা বোঝা। আর এই জায়গাটাতেই আসল জাদুটা লুকিয়ে আছে। দ্বিতীয় ধাপ মানে ইন্টিগ্রেশন আসলে একটা দারুণ শক্তিশালী গাণিতিক টুল। এটাই কঠিন কঠিন ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে প্রত্যেকটা ছোট এলাকার জন্য একটা সাধারণ যোগ বিয়োগের হিসাবে বদলে দেয়। মানে ভাবুন, জটিল ক্যালকুলাস এখানে একটা সাধারণ অ্যাকাউন্টিংয়ের মতো সহজ হয়ে যাচ্ছে। আমাদের চৌকিদারকে মূলত দুই ধরনের প্রবাহ বা ফ্লাক্সের হিসাব রাখতে হয়। ভয় পাবেন না, ফ্লাক্স মানে সোজা কথায় প্রবাহ। প্রথমটা হলো কনভেক্টিভ ফ্লাক্স, মানে যখন জলের স্রোতের সাথে কিছু ভেসে ভেসে যায়, যেমন নদীতে একটা পাতা বয়ে যাচ্ছে। আর দ্বিতীয়টা হলো ডিফিউসিভ ফ্লাক্স, মানে যখন কোনো কিছু বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে নিজে থেকেই ছড়িয়ে পড়ে, ঠিক যেমন শান্ত জলে এক ফোঁটা কালি ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। তাহলে বলুন তো, জলের স্রোতে যে পাতাটা ভেসে যাচ্ছিল ওটা কোন ধরনের ফ্লাক্স? একদম ঠিক, ওটা হলো কনভেক্টিভ ফ্লাক্স। এই দুটো ধারণা পরিষ্কার থাকাটা খুব জরুরি।
আচ্ছা, আমাদের চৌকিদার তো দেখছে কি ঢুকছে আর কি বেরোচ্ছে, কিন্তু এই বদলটা কত তাড়াতাড়ি হচ্ছে। এই কত তাড়াতাড়ির হিসাবটাই রাখে টাইম ডেরিভেটিভ। মানে এটা দেখে যে একটা নির্দিষ্ট সময় ওই ছোট এলাকার ভেতরে জলের স্তর কতটা দ্রুত বদলাচ্ছে। এক মুহূর্ত থেকে পরের মুহূর্তের পরিবর্তনটা এটাই ধরে ফেলে। এখন ভাবুন, আমাদের এই চৌকিদারদের এলাকাটা তো আর অসীম নয়। এর একটা শুরু আছে, একটা শেষ আছে। কম্পিউটারকে তো বলে দিতে হবে যে ওই শুরু আর শেষে কি হচ্ছে, তাই না? না হলে তো হিসাব মিলবে না। এগুলোকেই বলে বাউন্ডারি কন্ডিশন। যেমন ডিরিশলেট কন্ডিশন মানে আমরা সীমানায় জলের উচ্চতাটা জানি, আর নিউম্যান কন্ডিশন মানে আমরা জানি ঠিক কতটা জল ঢুকছে বা বেরোচ্ছে। তাহলে এই যে আমরা মডেলের সীমানায় নিয়মগুলো ঠিক করে দিচ্ছি, একে কি বলে? একেই বলে বাউন্ডারি কন্ডিশন। মনে রাখবেন, এই নিয়মগুলো ছাড়া কিন্তু পুরো হিসেবটাই অসম্পূর্ণ থেকে যাবে। তো এতক্ষণ আমরা থিওরি আর চৌকিদারের গল্প শুনলাম, কিন্তু আসল কথা হলো এই জ্ঞানটা বাস্তবে কি কাজে লাগে। সত্যি বলতে এটা একজন সিভিল ইঞ্জিনিয়ারের জন্য একটা পাওয়ারফুল টুল। এর প্রয়োগের তালিকাটা একবার দেখুন। বন্যার পূর্বাভাস দেওয়া, বাঁধ ভাঙলে কী হবে তার সিমুলেশন করা, সেচ খালের নিখুঁত ডিজাইন তৈরি করা, নদীতে দূষণ কিভাবে ছড়াবে তা বোঝা, এমনকি ভয়ঙ্কর ঝড় বা সুনামির মডেল তৈরি করা, সবকিছুতেই এই একই পদ্ধতি ব্যবহার করা হয়। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই একই পদ্ধতি, এই চৌকিদারের খাতার নিয়ম শুধু নদী নালাতেই আটকে নেই। আমরা যে প্রতিদিন টেলিভিশনে বা অ্যাপে আবহাওয়ার পূর্বাভাস দেখি, সেটাও কিন্তু এই এফইএম-এর উপর ভিত্তি করেই তৈরি। সফিস্টিকেটেড 3D মডেলে করা হয়। ভাবুন একবার, এর গুরুত্বটা ঠিক কতটা। তাহলে এবার একটা বাস্তব সমস্যার কথা ভাবুন। নদীতে যদি কোনো দূষণ ছড়িয়ে পড়ে, সেটা ট্র্যাক করার জন্য কি এই মেথড কাজে লাগানো যেতে পারে? 100 বার পারে। ওটাও তো এক ধরনের ফ্লাক্সেরই হিসাব, তাই না? দূষণ ট্র্যাক করা এর অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রয়োগ। তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আর সত্যি বলতে এই জ্ঞানটা শুধু পরীক্ষার জন্য নয়, এটা একজন ইঞ্জিনিয়ার হিসাবে ভবিষ্যতের জন্য আপনার একটা সুপার পাওয়ার হতে পারে। তাহলে চলুন 1 মিনিটে পুরো ব্যাপারটা ঝালিয়ে নিই। পয়েন্ট নম্বর 1, এফভিএম একটা বিশাল জটিল সমস্যাকে অনেকগুলো ছোট ছোট সহজ সমস্যায় ভেঙে দেয়। পয়েন্ট নম্বর 2, এর মূল ভিত্তি হল সংরক্ষণ আইন, আমাদের গোল্ডেন রুল, ভেতরে বদল ইকুয়ালস টু যা ঢুকলো মাইনাস যা বেরোলো। পয়েন্ট নম্বর 3, এটা বাস্তব জগতের ফিজিক্সকে কম্পিউটারের ভাষায় অনুবাদ করে। আর পয়েন্ট নম্বর 4, এটা আধুনিক হাইড্রোলিক আর এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের এক মৌলিক হাতিয়ার। সবশেষে একটা কথা মনে রাখবেন, কম্পিউটেশনাল হাইড্রোলিক্স বোঝা মানে শুধু কয়েকটা সমীকরণ সমাধান করা নয়। এটা আসলে আমাদের গ্রহের সবচেয়ে মূল্যবান সম্পদ, জলকে বোঝার, তার ভবিষ্যৎবাণী করার এবং তাকে রক্ষা করার ভাষা শেখা। জল সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের মতো বড় চ্যালেঞ্জ মোকাবেলায় একজন ইঞ্জিনিয়ারের আসল ভূমিকা কিন্তু এখানেই শুরু হয়। আমি শেষ করার আগে আপনাদের জন্য এই প্রশ্নটা রেখে গেলাম। একবার ভাববেন, এই জ্ঞান দিয়ে আগামী দিনে জলবায়ু সংকট বা জলের সমস্যাগুলো কিভাবে সমাধান করা যেতে পারে। কারণ এই জ্ঞানের সঠিক প্রয়োগই হয়তো আগামীর অনেক বড় সমস্যার চাবিকাঠি হতে পারে। ধন্যবাদ।